প্রায় ধ্বংস হতে যাওয়া মানব সভ্যতায় রাজত্ব করছে একদল বুদ্ধিমান বানর। ক্ষমতার লোভে তাদের একজন হয়ে ওঠে হিংস্র শাসক। বহু বছর ধরে চলে আসা মানুষ ও অ্যাপসদের এই যুদ্ধে শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে, এমনই দুর্দান্ত গল্প নিয়ে হলিউড পাড়ায় সম্প্রতি মুক্তি পেয়েছে কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস। বন্ধুরা, মূল গল্পে যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। শুরুতে আমাদের জানানো হয় এপস অর্থাৎ শিম্পাঞ্জিদের উপর অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষে সিজার মারা যায়। সিজারের শেষকৃত্য অনুষ্ঠানে অনেক শিম্পাঞ্জি একত্রিত হয়ে তাকে শ্রদ্ধা জানায়। এর বহু বছর পর বর্তমানে শিম্পাঞ্জিরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে বসবাস শুরু করেছে। নোয়া তার বন্ধু আনাই ও বান্ধবী সোনাকে নিয়ে ঈগলের ডিম সংগ্রহ করতে পাহাড়ের চূড়ায় যাচ্ছে। তারা পাহাড়ের একদম কিনারায় একটা ঈগলের বাসায় গিয়ে দেখে 3টা ডিম আছে। নোয়া বলে বাবা বলেছে সবসময় ভবিষ্যতের জন্য একটা ডিম রেখে দেবে। সে আনাই ও সোনাকে একটা করে ডিম নিতে বলে। সোনা বলে তুমি চিন্তা করো না, এটা আমরা দুজন মিলে বড় করব। কিন্তু নোয়ার মাথায় চলছে অন্য পরিকল্পনা। সে পাশের আরো উঁচুতে একটা ঈগলের বাসা দেখে সেখানে পৌঁছানোর চেষ্টা করে। দুর্গম আর বিপজ্জনক পথ পাড়ি দিয়ে নোয়া অবশেষে ঈগলের বাসার কাছে পৌঁছায়। কিন্তু ততক্ষণে পাখিটা চলে এসেছে। নোয়া পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটা ডিম নিয়ে নিচে পড়া থেকে এবারের মতো কোনো রকমের রক্ষা পায়। তারা ডিমগুলো নিয়ে ঘোড়ার কাছে পৌঁছালে অস্বাভাবিক কিছু একটা লক্ষ্য করে। ওরা 3জন পিছু নিয়ে দেখে ওটা একটা মানুষ ছিল, কিন্তু তাদের ভয়ে একটা পরিত্যক্ত টানেলে লুকিয়ে পড়ে। টানেলের বাহিরে দাঁড়িয়ে 3 বন্ধু দেখার চেষ্টা করে, কিন্তু শিম্পাঞ্জি বলে কথা, আনায় পরিত্যক্ত একটা কাপড় নিয়ে দৌড় দেয়। সবাই সেখান থেকে নিজেদের গ্রামে চলে আসে। বর্তমানে শিম্পাঞ্জিরা অনেকটা সভ্য হয়েছে। এই গ্রামে ঈগল শিকারী গোত্র বাস করে। তারা ঈগলকে লালন পালন করে শিকারিতে পরিণত করে এবং তার সাহায্যে শিকার করে নিজেদের খাবার সংগ্রহ করে। নোয়া তার মায়ের সাথে দেখা করলে সে বলে সাবাস, আমি জানতাম তুমি ভালো পাহাড়ে চড়তে পারো, এবার যাও তোমার বাবার সাথে দেখা করো। নোয়া তার বাবার সাথে দেখা করতে যাওয়ার সময় জঙ্গলে পাওয়া কাপড়ের টুকরো সাথে নিয়ে যায়। নোয়ার বাবা এই গোত্রের প্রধান, তাকে সবাই মাস্টার বার্ড নামে ডাকে। নোয়াকে দেখে তার বাবা বলে তোমার পাহাড় চড়া কেমন ছিল? নোয়া বলে আমি অনেক উঁচু পাহাড়ের চূড়া থেকে এটা সংগ্রহ করেছি। তখন তার হাতের কাপড়ের গন্ধে নোয়ার বাবা বলে তুমি কি কালো পাহাড়ের কাছে গিয়েছিলে? নোয়া বলে সেখানে যাওয়া তো নিষেধ, আমি যাইনি। নোয়ার বাবা বলে তোমাকে অনেক কিছু শিখতে হবে, আমি তোমাকে আগামীকাল অনুষ্ঠানের পর সবকিছু শিখিয়ে দেব। আসলে তাদের গোত্রের নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট বয়স পর যুবক বয়সে পদার্পণ করলে একটা অনুষ্ঠান করে তাদের বরণ করে নেওয়া হয়। এরপর থেকে তারা গোত্রে অন্যান্য সবার মতো মর্যাদা সহ ঈগল পালনের অনুমতি পায়। নোয়ার বাবা কাপড়ের টুকরাটা নিয়ে তার এক যোদ্ধাকে খোঁজ নেওয়ার জন্য পাঠায়। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে নোয়া তাদের খাবারের গুদামে কিছু একটার উপস্থিতি লক্ষ্য করে। নোয়া গিয়ে দেখে একটা মেয়ে মানুষ তাদের খাবার চুরি করে খাচ্ছে। সে তাকে ধাওয়া দিলে মেয়েটা পালিয়ে যায়। কিন্তু তখন নোয়ার কাছে থাকা ঈগলের ডিম ভেঙে গেলে সে চিন্তিত হয়ে পড়ে। সোনা বলে রাত পোহালেই অনুষ্ঠান শুরু হবে, এখন কি করবে? প্রধান তোমার বাবা, নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করবে। নোয়া বলে যেভাবে হোক আমাকে আবারও ডিম খুঁজতে হবে। তাই সে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। কিছু তো যাওয়ার পর দেখে তার বাবার পাঠানো সেই যোদ্ধা আহত হয়ে পড়েছে। সে নোয়াকে কিছু বলার আগেই মারা যায়। তখন একদল দস্যু শিম্পাঞ্জিকে সেখানে আসতে দেখে নোয়া লুকিয়ে পড়ে। তাদের একজন মৃত শিম্পাঞ্জির কাছে মানুষের কাপড় দেখে বলে সে আমাদের সৈনিকদের মেরেছে, আর এই মেয়েটা নিশ্চয়ই আশেপাশে আছে। তখন ঘোড়ার ওপরে থাকা সিলভা বলে এদের গোত্রকে খুঁজে বের করো আর মেয়েটাকে ধরার ব্যবস্থা করো। তারা নোয়ার ঘোড়ার পিছু নিয়ে সেই শিম্পাঞ্জিদের গ্রামে চলে আসে। নোয়া দৌড়ে তাদের গ্রামে এসে সবাইকে সতর্ক করার আগেই সব শেষ। সিলভা তার দল নিয়ে এসে পুরো গ্রামে আগুন লাগিয়ে দিয়েছে। তারা অসংখ্য শিম্পাঞ্জিদের মেরে ফেলেছে। নোয়া দেখে সোনা ও আনায়নাকে বন্দি করে নিয়ে যাচ্ছে।
নোয়া তাদের বাঁচাতে গেলে সোনা বলে, যাও গিয়ে বাবাকে সাহায্য করো। নোয়া দৌড়ে গিয়ে দেখে তার বাবা ঈগলগুলো ছেড়ে দিচ্ছে। সেও তার বাবাকে সাহায্য করে, কিন্তু তখন সেখানে সিলভা এসে পৌঁছে যায়। সিলভা তার হাতের একটা বিশেষ অস্ত্রের সাহায্যে নোয়ার বাবাকে আহত করে। এটা দেখে নোয়া পিছন থেকে তার উপর হামলা করে। তখন প্রচণ্ড শক্তিশালী সিলভা রেগে সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে থাকে। বাপ ছেলে মিলে সিলভাকে আটকানোর অনেক চেষ্টা করে। আহত বাবাকে বাঁচাতে গেলে সিলভা নোয়াকে ছুঁড়ে ফেলে দেয়। নোয়া কোনো রকমে একটা তার ধরে ঝুলতে থাকে। তখন সিলভা তার হাতের অস্ত্রের সাহায্যে ইলেকট্রিক শক দিয়ে নোয়াকে নিচে ফেলে দেয়। সকালে জ্ঞান ফিরে নোয়া লক্ষ্য করে সব কিছু শেষ হয়ে গেছে। দস্যুরা সবাইকে ধরে নিয়ে গেছে। নোয়া তার বাবার মৃতদেহ দেখে খুব কষ্ট পায়। সে পরিত্যক্ত সেই ইলেকট্রিক শর্ট দেওয়া অস্ত্রটি খুঁজে পায়। বাবার দেহ মাটি চাপা দিয়ে নোয়া শপথ করে, আমি সবাইকে খুঁজে আবার একত্রিত করব। এরপর তার ঘোড়া আর ওই অস্ত্রটা নিয়ে বেরিয়ে পড়ে। পরিত্যক্ত সেই টানেল পার হয়ে সামনে এগিয়ে যায়। চারদিকে সভ্যতার ছাপ থাকলেও সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ বর্তমান রাজত্ব চলছে শিম্পাঞ্জিদের। নোয়া ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার সময় তার মায়ের একটা কাপড় খুঁজে পায়। রাতে জঙ্গলে কাটানোর পর সকালে লক্ষ্য করে তার বাবার ঈগল সান পাশে বসে আছে। নোয়া সামনে এগিয়ে গিয়ে জঙ্গলে কিছু একটা উপস্থিতি লক্ষ্য করে, যেটার পিছু করতে একটা গর্তে পড়ে যায়। সেখানে একটা বয়স্ক ওরাংওটাং এসে বলে, আমার নাম রাকা, তুমি এখানে কি করছো? নোয়া বলে, ওরা আমার বাবাকে মেরে ফেলেছে, গ্রামে সবাইকে ধরে নিয়ে গেছে, আমি সবাইকে খুঁজতে বেরিয়েছি। রাকা আফসোস করে বলে, এটা আমার গ্রাম ছিল, হামলা করে সবাইকে নিয়ে গেছে, আমি লুকিয়ে প্রাণে বেঁচেছি। রাকা কিছু বই দেখিয়ে বলে, একটা সময় ছিল যখন সিজারের সাহায্যে শিম্পাঞ্জিরা এগুলোর ভাষা বুঝত। নোয়া বলে, তাহলে এসব সিজার করছে? কারণ গ্রামে হামলাকারীরা সিজারের নাম নিয়েছিল। রাকা বলে, সিজার একজন মহান নেতা ছিল, সে আমাদের শিখিয়েছে সবাই একত্রিত থাকলে আমরা মজবুত থাকব, আর কেউ একে অন্যকে মারবে না। তারা দুজন একটা পরিত্যক্ত ভবনের মধ্যে দিয়ে যাওয়ার সময় নোয়া মানুষের ছবি দেখে দাঁড়িয়ে যায়। রাকা বলে, একটা সময় ছিল যখন শিম্পাঞ্জি ও মানুষ মিলেমিশে বসবাস করত, মানুষ সিজারকে খুব ভালোবাসত। হাঁটতে হাঁটতে দুজন ঘোড়ার কাছে আসলে লক্ষ্য করে সেই মেয়েটা দৌড়ে পালাচ্ছে। নোয়া তাকে দেখে তাড়িয়ে দিলেও রাকা বলে, ভয়ের কিছু নেই, তুমি পালিয়ে যেও না, এখানে এসো। রাকা নোয়াকে বলে, মেয়েটা তোমার পিছু করে এখানে এসেছে, এটা নিশ্চয়ই আমার জন্য সিজারের একটা সংকেত। তখন সে নোয়ার সাথে বেরিয়ে পড়ে। পথে যাওয়ার সময় নোয়ার বাবার ঈগলটা তার পিছু করে। নোয়া বলে, আমাদের গোত্রে সবাই একটা করে ঈগল পালন করে, তারা আমাদের সাথে একটা গভীর বন্ধনে আবদ্ধ। রাতে তারা একটা জায়গায় বিশ্রাম নিলে মেয়েটা সেখানে আসে। রাকা তার দিকে দুটো আপেল ছুঁড়ে মারে। ক্ষুধার্ত মেয়েটা আপেল দুটো পেয়ে খেয়ে ফেলে। রাকা মেয়েটাকে নোয়ার মায়ের কাপড়টা দিতে গেলে নোয়া বাধা দেয়। রাকা বলে, মানুষদের ঠান্ডা লাগে, একটু সাহায্য করো। রাকা মেয়েটার নাম রাখে নোভা। পরদিন সকালবেলা তারা তিনজন মিলে ঘোড়ায় চড়ে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর জেব্রা দেখে অবাক হয়ে তাদের পিছু নেয়। তারা এর আগে কখনো জেব্রা দেখেনি, তাই ভীষণ অবাক হয়। নোভা লক্ষ্য করে জঙ্গল থেকে কিছু মানুষ বেরিয়ে এসে একটা নালা থেকে পানি খাচ্ছে। রাকা বলে, শিম্পাঞ্জিরা মনে করে মানুষ একসাথে বসবাস করে না। নোয়া চলে যাওয়ার জন্য ঘোড়ায় উঠে বলে, আমি আমার লোকেদের খুঁজতে যাচ্ছি, আপনি এদের সাথে থেকে সিজারের মতো তাদের দেখাশোনা করুন। রাকা তার গলার সিজারের লকেটটা দিয়ে বলে, সিজারের দেওয়া শিক্ষাগুলো সবসময় মনে রাখবে। নোয়া সেখান থেকে চলে গেলে হঠাৎ সিলভার বাহিনী নিরীহ মানুষগুলোর ওপর হামলা করে। প্রাণ বাঁচাতে মানুষজন এদিক ওদিক ছোটাছুটি শুরু করলে হিংস্র শিম্পাঞ্জিরা তাদের ধরে ধরে মারতে থাকে। একটা সময় নোভা নিজেকে বাঁচানোর জন্য লম্বা ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু দূর থেকে সিলভা তাকে দেখে ধরতে চলে আসে। একসময় সিলভা তাকে ধরেই ফেলবে, ঠিক তখন নোয়াকে দেখে নোভা চিৎকার করে তার দিকে দৌড় দেয় এবং শেষ মুহূর্তে নোয়া তাকে ঘোড়ায় তুলে নিয়ে দূরে চলে যায়। একজন তাদের পিছু নিলে রাকা এসে তাকে মেরে ঘোড়া থেকে ফেলে দেয়। এমন সময় নোয়া তার কাছ থেকে একটা ব্যাটারি ছিনিয়ে নেয়। কিছু দূর যাওয়ার পর তারা ঘোড়াগুলোকে ছেড়ে দেয়।
নোয়া নোভার কথা বলায় অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। রাকা বলে, কিছু হয়েছে কি? নোয়া বলে, মেয়েটা কিছুক্ষণ আগে আমার নাম ধরে ডেকেছে। নোভা তাদের দিকে তাকিয়ে বলে, আমার নাম মে। তোমার পরিবারকে কোথায় বন্দি করে রাখা হয়েছে আমি জানি। সমুদ্রের ধারে একটা পরিত্যক্ত বাংকার আছে, সেখানে কিছু মানুষ বসবাস করে। তোমার পরিবারকে সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। নোয়া বলে, তুমি এত কিছু আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছ? মেয়ে বলে, আমি নিজের সুরক্ষার জন্য এতক্ষণ তোমাদের বলিনি, আমিও সেখানেই যাচ্ছি। নোয়ার এসব মেনে নিতে কষ্ট হচ্ছে, তবুও সে এবার স্বেচ্ছায় তার মায়ের কাপড়টা মেয়ের দিকে এগিয়ে দেয়। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লেও নোয়া সেই নষ্ট হয়ে যাওয়া অস্ত্রটা ঠিক করে ফেলে। পরদিন সকালে তারা একটা নদীর ধারে এসে কাঠের ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ সিলভা তার বাহিনী নিয়ে এসে হামলা করে। হাতাহাতি করতে গিয়ে মেয়ে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে রাকা নদীতে পড়ে গেলে সিলভা এসে দুজনকে বন্দি করে। পানিতে দড়ি ধরে ঝুলতে থাকা রাকার দড়ি কেটে দিলে রাকা স্রোতে ভেসে যায়। ঈগল সান তখনও তাদের পিছু করছিল। সিলভা নোয়া ও মেয়েকে বন্দি করে সমুদ্র সৈকতে প্রক্সিমাসের আস্তানায় যায়। প্রক্সিমাস বিভিন্ন গোত্রের শিম্পাঞ্জিদের ধরে নিয়ে এসে তার গোলাম বানিয়েছে। একটা ধ্বংসপ্রাপ্ত জাহাজের ভেতর নিয়ে গিয়ে একজন নোয়ার হাতের বাঁধন খুলে বলে, এখন এটাই তোমার বাড়ি। আর সিলভা মেয়েকে নিয়ে চলে যায়। নোয়া ভিতরে গিয়ে দেখে অসংখ্য শিম্পাঞ্জিরা ভেতরে কাজ করছে। তারা সেখানকার বাংকারের দরজা খোলার চেষ্টা করছে। নোয়াকে দেখে সোনা দৌড়ে এসে বলে, তুমি এখনো বেঁচে আছো? আমরা তো তোমাকে উপর থেকে পড়ে যেতে দেখেছিলাম। নোয়া তার কাছে আনায় ও তার মার খবর জানতে চাইলে সোনা তাকে তাদের কাছে নিয়ে যায়। এদিকে সিলভা মেয়েকে জাহাজের উপরে একটা ঘরে বন্দি করে রাখে। মেয়ে লক্ষ্য করে দেখে এখানে সবকিছু মোটামুটি সুসজ্জিত। কেউ একজন এখানে গবেষণা করে। তখন একজন এসে বলে, আমি ট্রেভেন্ট, ওদের বই থেকে গল্প বলে শোনাই। কিন্তু তুমি কে? মেয়ে বলে, আমি শিম্পাঞ্জিদের সাহায্য করে না তাদের একজন। ওদিকে নোয়া এসে দেখে তার মা গ্রামের বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছে। মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন শিম্পাঞ্জিদের স্বঘোষিত রাজা প্রক্সিমাস সকলের সামনে আসে। প্রক্সিমাস এসে সিজারকে শেখানো কথাগুলো সবাইকে মনে করিয়ে দেয়। সিজার শিম্পাঞ্জিদের শিখিয়েছিল সবাই একত্রিত থাকলে শক্তিশালী হবে, কিন্তু প্রক্সিমাস তার এই কথা নিজের স্বার্থে ব্যবহার করছে। সে চালাকির সাথে সবাইকে তার গোলাম বানিয়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, ঠিক যেমনটা বর্তমান সমাজের নেতারা করে থাকেন। নিজের স্বার্থে কিছু ভালো কথা এমনভাবে বলে বেড়াবে দেখে মনে হবে তার মতো সত্যবাদী পৃথিবীতে আর একটাও বাকি নেই। যাই হোক, সময় বলে দেবে তাদের শেষ পরিণতি কেমন হবে। প্রক্সিমাস সবাইকে সিজারের কথা মনে করিয়ে বাংকারের দরজা খুলতে বাধ্য করে। সে নিজের স্বার্থকে সিজারের স্বপ্ন বলে চালিয়ে দেয়। বারবার বলতে বাধ্য হচ্ছি, বর্তমান সমাজের নেতাদের মতো অবস্থা রে ভাই। নিজের স্বার্থকে অন্যের স্বপ্ন বলে চালিয়ে দেওয়ার একটা মিথ্যা প্রয়াস। আসলে প্রক্সিমাসের উদ্দেশ্য ভেতরের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোটা পৃথিবী শাসন করা। দূরে দাঁড়িয়ে মেয়ে এসব লক্ষ্য করে। নোয়াও তাকে দেখতে পায়। এবারও শিম্পাঞ্জিরা বাংকারের দরজা খুলতে ব্যর্থ হয়। প্রক্সিমাস হতাশ হলেও কাউকে বুঝতে দেয় না। সে বলে, আগামীকাল আমরা আরও বেশি শক্তি দিয়ে চেষ্টা করব। ট্রেভেন্ট বলে, বাংকারের ভিতরে কেউ নেই, যারা ছিল তারা হয়তো মারা গেছে, না হলে কোথাও পালিয়ে গেছে। মেয়ে বলে, তুমি কি জানো এটা সেই বাংকার যেখানে সভ্যতার শেষ দিনগুলোতে পরিস্থিতি খারাপ হলে অনেক মানুষ সব প্রযুক্তি নিয়ে লুকিয়ে পড়েছিল? তুমি কি কল্পনা করতে পারছো প্রক্সিমাসের হাতে প্রযুক্তি চলে গেলে সে কতটা ভয়ানক হয়ে উঠবে? ট্রেভেন বলে, পুরনো দিনের মতো চিন্তাভাবনা বাদ দাও, তুমি চাইলে তাদের সাহায্য করে নিজে ভালো থাকতে পারো। অন্যদিকে নোয়া সোনার সাথে তাদের গ্রামের বিষয়ে কথা বলছিল। ঠিক তখন সিলভা এসে তাকে নিয়ে যায়। আসলে প্রক্সিমাস তাকে রাতে খাবারের জন্য দাওয়াত দিয়েছে। নোয়া গিয়ে দেখে ইতিমধ্যে ট্রেভেন্ট ও মেয়ে এসেছে। তাকে দেখে প্রক্সিমাস বলে, তোমরা দুইজন অনেক পথ পাড়ি দিয়ে এখানে এসেছো। নোয়া সেখানে তার বন্ধু আনাইকে দেখতে পায়। সে রাজার জন্য খাবার সরবরাহের কাজ করছে। প্রক্সিমাস বলে, আমি চাই মানুষের প্রযুক্তি ব্যবহার করে শিম্পাঞ্জিদের আরও উন্নত করতে। মানুষ একসময় তাদের প্রযুক্তি ব্যবহার করে অনেক বড় বড় কাজ করেছে। আমিও তাদের মতো প্রযুক্তির ব্যবহার করতে চাই, কিন্তু আমার হাতে সময় খুব কম।
প্রক্সিমাস নোয়াকে বোঝানোর চেষ্টা করে মানুষ এতটাই উন্নত ছিল তারা পাহাড় সমুদ্র পাড়ি দিতে পারত, এমনকি পাখির মতো আকাশে উড়তেও পারত। তাই প্রক্সিমাস এসব কিছু শিখতে চায় এবং শিম্পাঞ্জিদের শেখাতে চায়। আর এইসব রহস্য লুকিয়ে আছে ওই বাংকারের ভেতর। মেয়ে বলে বাংকারের ভেতরে যাওয়া অসম্ভব। তখন প্রক্সিমাস তাকে একটা ম্যাপ দেখিয়ে বলে তোমার কাছে এই নকশাটা পাওয়া গেছে, এবং নোয়াকে বলে তুমি কার সাথে এত দূর এসেছো, ভেবে দেখো সে শুধু নিজের স্বার্থে কাজ করছে। প্রক্সিমাস আরও বলে আমি জানি তুমি এখানে আমার বাংকারে যাওয়ার জন্য এসেছো। মেয়ে রেগে বলে ওই বাংকার কোনোদিনই তোমার ছিল না। প্রক্সিমাস বলে এটা এখন আমার, আর আমি যেভাবেই হোক ভেতরে যাবই। প্রক্সিমাস নোয়াকে বলে আমি শুনেছি তুমি অনেক বুদ্ধিমান, তুমি আমাদের নষ্ট হয়ে যাওয়া অস্ত্র নিজেই ঠিক করেছো। আমার তোমার মতো বুদ্ধিমান সাথী দরকার। তোমাকে কি মেয়ে কখনো বাংকারে যাওয়ার রাস্তার কথা বলেছে? নোয়া বলে বাংকার সম্পর্কে আমি কিছুই জানি না। প্রক্সিমাস নোয়াকে নিচের শিম্পাঞ্জিদের বস্তি দেখিয়ে বলে তুমি কি দেখতে পাচ্ছ? নোয়া বলে আমি কিছু বন্দি শিম্পাঞ্জিদের গোত্র দেখতে পাচ্ছি। প্রক্সিমাস বলে এটা কোনো বন্দিশালা না, এটা আমাদের শিম্পাঞ্জিদের সাম্রাজ্য। মানুষকে কখনোই বিশ্বাস করা যায় না। এরা দুইজন জীবিত আছে, তার মানে পৃথিবীতে তাদের মতো আরও অনেকে আছে। তারা এখানে এসেছে আমার বাংকারের জিনিস চুরি করতে। বাংকারের ভেতরে থাকা জিনিস দিয়েই মানুষ শক্তিশালী হয়ে ওঠে। আমি চাই মানুষ সেখানে পৌঁছার আগেই তুমি আমাকে সেখানে পৌঁছানোর ব্যবস্থা করে দেবে। এটা শিম্পাঞ্জিদের সাম্রাজ্য, আমার সাম্রাজ্য। আমি যে কোনো মূল্যে মানুষের নাম নিশানা মুছে দিতে চাই। তাছাড়া এরা আবারও আমাদের খাঁচায় বন্দি করে রাখবে। নোয়া প্রক্সিমাসের হাত থেকে তার গোত্রের লোকেদের বাঁচানোর আশায় তাকে সাহায্য করতে সম্মত হয়। সেখান থেকে ফিরে নোয়া কিছু ঈগল দেখছিল। তার মা এসে বলে এরাও এখানে থাকবে না, কারণ ঈগল পালন করা গোত্র আর নেই। নোয়া নিজেকে দেখিয়ে বলে ঈগল পালন করা গোত্র এখনো জীবিত আছে। তার মা বলে আমরা তো এখানে প্রক্সিমাসের হাতে বন্দী, আর প্রক্সিমাসের এসব ঈগলদের প্রয়োজন নেই। নোয়ার মা চলে গেলে ঈগল সান সেখানে আসে। নোয়া তাকে দেখে বলে তুমি আবারও এসেছো আমার ব্যর্থতার উপর হাসার জন্য? তখন রাকার দেওয়া সিজারের লকেটটা দেখে নোয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মনোবল ফিরে পায়। তখন প্রথমবারের মতো ঈগল সান তার হাতের ওপর এসে বসে। ওদিকে রাতে ট্রেভেন্ট প্রক্সিমাসের গল্প শোনাতে গেলে নোয়া মেয়ের কাছে আসে। নোয়া বলে তুমি এখানে আমাদের সাহায্য করতে আসনি, আর তুমি একাও ছিলে না। মেয়ে বলে প্রক্সিমাস আমাদের অনেককে মেরে ফেলেছে, আমি ভয় পেয়ে গেছিলাম। তাছাড়া আমার সাহায্যের খুব প্রয়োজন ছিল, তাই সত্যিটা লুকিয়েছি। নোয়া বলে আমি শুরু থেকে জানতাম তুমি বিশ্বাসঘাতকতা করবে। এখন সত্যি করে বলো বাংকারের ভেতর থেকে তুমি কি নিতে এসেছো? মেয়ে বলে আমি তেমন কিছুই চাই না, শুধু একটা বই নিতে এসেছি। কারণ মানুষ বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে, ওই বইটার সাহায্যে হয়তো তারা আবার বলতে পারবে। নোয়া বলে রাকা আমাকে বলেছিল একটা সময় মানুষ ও শিম্পাঞ্জি একসাথে বসবাস করত, এটা কি সত্যি? মেয়ে বলে অতীতে শিম্পাঞ্জি কথা বলতে পারতো না, মানুষ তার চেয়ে অনেক শক্তিশালী ছিল। কিন্তু মানুষের তৈরি একটা ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়লে শিম্পাঞ্জিরা বুদ্ধিমান হয়ে ওঠে, তারা কথা বলতে শেখে, আর এতে মানুষের অস্তিত্ব ধ্বংসের মুখে এসে পড়েছে। নোয়া তার কাছে জানতে চায় তুমি ভেতরে যাওয়ার রাস্তা জানো তাই না? মেয়ে তার কথায় সম্মতি জানায়। তখন নোয়া তাকে বলে শেষ একটা প্রশ্নের উত্তর দাও, পানির সাহায্যে বাংকারের ভেতরে যা আছে ধ্বংস করা যাবে? সেখান থেকে নোয়া তার বন্ধু আনায় ও সোনার কাছে গিয়ে বলে আমি সবাইকে বাঁচানোর জন্য এমন একটা কাজ করতে যাচ্ছি যাতে তোমাদের সাহায্যের প্রয়োজন। আনায় প্রথমে ভয় পেলেও তারা যখন কাজ শুরু করে সেও এগিয়ে আসে। তারা কিছু বারুদ চুরি করে শিম্পাঞ্জিদের বানানো একটা বাঁধের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখে। তখন সোনার দিকে তাকিয়ে থাকতে দেখে মেয়ে বলে তুমি তাকে পছন্দ করো তাই না? নোয়া বলে আমরা একই সূর্যের সাথে অর্থাৎ একই দিনে জন্ম নিয়েছি। ঠিক সে সময় ট্রেভেন্ট এসে বলে তোমরা প্রক্সিমাসের কোনো ক্ষতি করতে পারবে না, সে আবার এসে সব বানিয়ে নেবে। মেয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু উল্টো ট্রেভেন্ট বলে তোমরা সবাই বিশ্বাসঘাতকতার জন্য শাস্তি পাবে। কোনো উপায় না দেখে মেয়ে ট্রেভেন্টকে মেরে সমুদ্রে ফেলে দেয়। এরপর তারা সমুদ্রের একটা বিপজ্জনক পাহাড়ের কিনারা দিয়ে ওপরে ওঠার চেষ্টা করে। চারজন অনেক কষ্টে পাহাড়ের উপরে বাংকারের ভেন্টিলেশনে এসে পৌঁছায়। একসময় এখান দিয়ে ভেতরে অক্সিজেন সরবরাহ করা হতো। ভেতরে গিয়ে নোয়া ও তার বন্ধুরা সবকিছু দেখে অবাক হয়। এই সুযোগে মেয়ে জেনারেটর চালু করে তার আসল উদ্দেশ্য হাসিল করে।
একটা সিস্টেম ড্রাইভ লুকিয়ে নিজের কাছে রেখে দেয়। ভেতরে অনেক অস্ত্র, ট্যাঙ্ক মজুদ রাখা আছে, আর এসব পাওয়ার জন্যই প্রক্সিমাস চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংকারের দরজা খোলার আগে মেয়ে নোয়াকে বলে, তুমি দ্রুত তোমার পরিবারের কাছে যাবে, আমাদের হাতে সময় খুব কম। দরজা খুলতে প্রক্সিমাস ভেতরে এসে ট্যাঙ্কার দেখে পাগল হয়ে যায়। নোয়া তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করলে সিলভা তাকে বাধা দেয়। প্রক্সিমাস নোয়াকে বলে, তুমি অনেক বুদ্ধিমান হয়েও এটা বুঝতে পারোনি মানুষকে বিশ্বাস করা যায় না। তুমি ছলনাময়ী মানুষদের বিশ্বাস করে কি ভুল করেছো তা বিপদে পড়লে বুঝবে, কিন্তু আমি তাদের বিশ্বাস করি না। প্রক্সিমাস নোয়ার মা ও বন্ধুদের আটকে জানতে চায় ওই মেয়েটা তাদের বিরুদ্ধে কি পরিকল্পনা করেছে। নোয়া কিছুই বলে না। তখন প্রক্সিমাসের নির্দেশে সোনাকে মারতে গেলে মেয়ে সেই শিম্পাঞ্জিটাকে গুলি করে মেরে ফেলে। চালাক প্রক্সিমাস মেয়েকে বলে, তুমি চলে যেতে পারো, শুধু বলে যাও ভিতরে এরকম আরও অস্ত্র নিশ্চয় আছে। নোয়া মেয়েকে কিছু একটা ইশারায় নিষেধ করে, কিন্তু মেয়ে এই ভয়ঙ্কর অস্ত্রগুলো প্রক্সিমাসের হাতে দিয়ে দিতে চায় না। তাই সে দৌড়ে গিয়ে তাদের পাতানো বোমায় বিস্ফোরণ ঘটায়। এতে বাঁধ ভেঙে সমুদ্রের পানি বাংকারের ভেতরে ঢুকতে থাকে। প্রাণ বাঁচাতে শিম্পাঞ্জিরা দৌড়াতে শুরু করে। নোয়া কোনো রকমে তার বন্ধুদের নিয়ে ওপরে পাহাড়ের কিনারায় যাওয়ার চেষ্টা করে। এতদিনের পরিকল্পনা নষ্ট হতে দেখে সিলভা নোয়ার উপর হামলা করে। একটা সময় পানির চাপে আটকা পড়ে মারা যায়। সবাই পাহাড়ের কিনারায় চলে এসেছে। নোয়াকে আসতে দেখে প্রক্সিমাস তার উপর ঝাঁপিয়ে পড়ে। প্রক্সিমাস প্রচণ্ড শক্তিশালী, তার সাথে নোয়া কোনোভাবেই পেরে ওঠে না। প্রক্সিমাস আদমরা নোয়াকে বলে, মারা যাবার আগে তোমাদের রাজার সামনে নতি স্বীকার করো। আকাশে উঠতে থাকা ঈগলদের দেখে নোয়া তাদের ডাকার গান গাইতে শুরু করে। তাকে দেখে বাকি সবাই একই সুরে ঈগলদের ডাকার গান শুরু করে। মুহূর্তেই ঈগল শান এসে প্রক্সিমাসের গালে আঁচড় দিয়ে নোয়ার হাতে এসে বসে। তার নেতৃত্বে অন্যান্য ঈগলরাও প্রক্সিমাসের উপর হামলা করে। ঈগলরা প্রক্সিমাসকে ঠুকরাতে ঠুকরাতে পাহাড় থেকে ফেলে দেয়। শেষ দৃশ্যে দেখানো হয় নোয়া তার গোত্রের শিম্পাঞ্জিদের নিয়ে গ্রামে ফিরে এসেছে। তখন সেখানে মেয়ে তার সাথে দেখা করতে আসে। নোয়া বলে, প্রক্সিমাস ঠিক বলেছিল, মানুষদের বিশ্বাস করা যায় না, তারা সব কিছুতে নিজেদের নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত থামে না। মেয়ে বলে, ওসব কিছু মানুষেরই ছিল, তোমাদের কোনো হক নেই। নোয়া বলে, আমাদের হক কোথায় আছে? তোমরা কি চাও আবারও আগের মতো কথা বলা বন্ধ করে দেয়? নোয়া বলে, আমরা আবারও আমাদের ঘর বানাবো আগের চাইতেও মজবুত করে। সিজারের লকেট দেখে নোয়া বলে, মানুষ ও আমরা কি একসাথে বসবাস করতে পারি না? মেয়ে পেছনে বন্দুক লুকিয়ে রেখেছে। আসলে পৃথিবীতে এমন কিছু লোক আছে যাদের জন্য বিশ্বাসটাই উঠে গেছে। তারা নিজের স্বার্থে অন্যের ক্ষতি করতে বিন্দুমাত্র ভাবে না। মেয়ে এই প্রশ্ন শুনে বলে, আমি ঠিক জানি না। নোয়া মেয়েকে সিজারের লকেটটা দিয়ে বলে, এটা অনেক গুরুত্বপূর্ণ। মেয়ে লকেটটা নিয়ে অনেক দূরের একটা আন্ডারগ্রাউন্ড বাংকারে আসে। এখানে কিছু মানুষ এখনো বেঁচে আছে। তারা স্যাটেলাইটের সাহায্যে বহির্বিশ্বের অন্যান্য মানুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। এদিকে মেয়ের নিয়ে আসা সিস্টেম ড্রাইভের সাহায্যে পৃথিবীর নানান প্রান্তের মানুষের সাথে যোগাযোগ শুরু হয়। আর অন্যদিকে নোয়া তার ভালোবাসাকে নিয়ে পরিত্যক্ত টেলিস্কোপের কাছে গিয়ে মহাশূন্য দেখায়। আজ এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাবে। বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে।